গল্পকলিতে আজ আপনারা শুনছেন পাওলো কোয়েলহোর বিখ্যাত উপন্যাস দ্য আলকেমিস্টের চতুর্থ পর্ব। সারা রাত ঘুম হয়নি তার। ভোরের ঘণ্টা দুয়েক আগে পাশে শোয়া আরেক ছেলেকে জাগিয়ে ফাতিমার থাকার জায়গার কথা জিজ্ঞেস করে। ফাতিমার তাঁবুর কাছে যাবার পর ছেলেটাকে সোনার একটা টুকরো দেয়, যা দিয়ে অবলীলায় কিনে ফেলা যাবে একটা ভেড়া। এবার যেতে বলে ফাতিমার তাঁবুতে, তাকে জাগাতে হবে, বলতে হবে বাহিরে অপেক্ষা করছে সান্তিয়াগো। আবার কথা মতো কাজ করে তরুণ আরব। আবার তাকে আরও একটা ভেড়া কেনার মতো টাকা দেয় ছেলেটা। এবার আমাদের একা থাকতে দাও। চলে যায় ছেলেটা। গর্বে বুক ফুলে উঠেছে, কারণ সে উপদেশটাকে সাহায্য করেছে, কারণ সে পেয়েছে কয়েকটা ভেড়া কিনে নেয়ার মতো স্বর্ণ। দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ফাতিমা। দুজনে মিলে চলে যায় খেজুর বাগানের কাছে। সান্তিয়াগো জানে নিয়ম ভাঙা হচ্ছে, হোক, এখন এসবে কিছু এসে যায় না। চলে যাচ্ছি, বলে সে অবশেষে। তোমাকে জানিয়ে রাখি, ফিরে আসব। আর ভালোবাসি, কারণ কোনো কথা বলো না। কেউ ভালোবাসা পায় কারণ সে ভালোবাসা পায়। ভালোবাসার জন্য কোনো কারণ দর্শানোর দরকার নেই। কিন্তু একগুঁয়ের মতো বলেই চলেছে ছেলেটা। স্বপ্নের পর দেখা হলো এক রাজার সাথে। তারপর বিকিকিনি করেছি অনেক স্ফটিক, পেরিয়ে এসেছি তেপান্তর। তারপর যুদ্ধ ঘোষণা করলো গোত্রগুলো। আমি অ্যালকেমিস্টের খোঁজে সব চষে ফেলে অবশেষে গেলাম কুয়ার ধারে। আর তোমাকে ভালোবাসি কারণ পুরো সৃষ্টি জগৎ ফিসফিস করে, ফিসফিস করে তোমাকে আমার করে পাইয়ে দিতে। জড়িয়ে ধরে তারা পরস্পরকে, এই প্রথম স্পর্শ করল। ফিরে আসবো কিন্তু, বলে ছেলেটা। এর আগে আমি শূন্য অনুভূতি নিয়ে তাকিয়ে থাকতাম মরুর দিকে, বলে ফাতিমা। এখন সেখানে থাকবে আশা। বাবাও চলে গিয়েছিল একদিন, তারপর ফিরে এসেছিল মায়ের কাছে। তারপর যতবার গেছে ততবারই ফিরে এসেছে। আর কোনো কথা নেই, দুজনেই ঘুরে বেড়ায় গাছের নিচে। তারপর ছেলেটা ফাতিমাকে এগিয়ে দেয় তাঁবুর কাছে। ফিরে আসবো আমি, ফিরে আসবো তোমার বাবা যেমন তোমার মায়ের কাছে ফিরে এসেছিলেন সেভাবে। তারপর চাঁদের ম্লান আলোয় সে দেখে ফাতিমার চোখে অশ্রু। তুমি কাঁদছো? আমি মরুর দেশের মেয়ে, চোখ মুছতে মুছতে বলে সে, এবং আমি একটা মেয়ে। পরদিন পানি আনতে গিয়েছিল ফাতিমা। সেখানে কেউ অপেক্ষা করছে না। এখানে আছে 50,000 গাছ আর 300 কুয়া, আর হজযাত্রীদের আনাগোনা, ব্যবসার ব্যস্ততা, যুদ্ধের ডামাডোল সব আছে। তবু শূন্য মনে হচ্ছে এই মরুদ্যানটাকে। এখন থেকে মরুভূমির দিকে তাকানোর পালা, তাকানোর পালা আকাশের দিকে। কোন তারাটা অনুসরণ করবে সান্তিয়াগো? সে অপেক্ষা করছে। এক নারী অপেক্ষা করছে তার সাহসী পুরুষের জন্য। পিছনে ফেলে আসা কোনো ব্যাপার নিয়ে মাথা ঘামিও না। ঘোড়ার পিঠে চড়া শুরু করার সময় বলে উঠেছিল অ্যালকেমিস্ট। ভুবনের রুহে সব কিছু লেখা আছে, লেখা থাকবে সব সময়ের জন্য। লোকে কিন্তু চলে যাবার কথা বেশি ভাবে না, ভাবে ঘরে ফেরার কথা। কেউ যদি খাঁটি পদার্থে তৈরি কিছু পায় তা কখনো ক্ষয়ে যাবে না। কোনো কিছু সব সময় ফিরে আসতে পারে, কিন্তু সে ফিরে আসাটা কোন বেশে তা খুব গুরুত্বপূর্ণ। লোকটা অ্যালকেমির ভাষায় কথা বললেও যা বোঝার বুঝে নেয় ছেলেটা। পেছনে ফেলে আসা ব্যাপারগুলো ভুলে যাওয়া খুব কঠিন। মরুদ্যানে অনেক কিছু ফেলে এসেছে সে, অনেককে। হয়তো এ অ্যালকেমিস্ট কখনো ভালোবাসেনি, ভাবে ছেলেটা। সামনে চড়ে বসে অ্যালকেমিস্ট, কাঁধে তার পুরনো বন্ধু বাজ পাখি। মরুর ভাষা ভালোই বোঝে বাজটা, একটু থামলেই এক চক্কর ঘুরে আসে চারধারে। প্রথম দিন এনেছিল একটা ইঁদুর, পরদিন একজোড়া পাখি। রাতে ঘুমিয়ে যাবার আগে সাবধানে আগুন নিভিয়ে দেয় তারা। হোক শীত, থাকুক চাঁদ ক্ষীণ হয়ে যাবার ফলে আসা অন্ধকার। দিনের বেলায় চলে টগবগিয়ে, কথা বলে শুধু যুদ্ধ এড়িয়ে কিভাবে যাওয়া যায় সে বিষয়ে।
সামনে চলার পথে বাতাসে ভর করে ভেসে আসে রক্তের মিষ্টি গন্ধ। ধারে কাছেই কোথাও যুদ্ধ হয়েছিল, এসবই লক্ষণ। 7ম দিনের কথা। অ্যালকেমিস্ট আগেভাগেই আজকের মতো থেমে যাবার বন্দোবস্ত করতে চায়। বাজ পাখি উড়ে যাবার পর নিজের ভাগ থেকে ছেলেটাকে একটু পানি সাধে সে। তোমার যাত্রার শেষ প্রান্তে চলে এসেছ, অ্যালকেমিস্ট বলছে। লক্ষ্যের পিছু ধাওয়া করায় অভিনন্দন। কিন্তু সারা পথে আমাকে কিছুই বলনি তুমি। আমি মনে করেছিলাম রসায়নের কিছু কিছু ব্যাপার শেখাবে। কিছুদিন আগে অ্যালকেমির ওপর তাল তাল বই আছে এমন এক লোকের সাথে মরুভূমি পার হয়েছিলাম, কিন্তু বই দেখে কিছুই বুঝিনি। শেখার একটাই পথ, জবাব দেয় অ্যালকেমিস্ট, কাজের মাধ্যমে। যাত্রাপথে যা জানার সব জেনে গেছো, আর একটা ব্যাপার বাকি। ছেলেটা উসখুস করছে জানার জন্য। এদিকে অ্যালকেমিস্ট তাকিয়ে আছে দূর দিগন্তে, বাজ পাখির খোঁজে। তোমাকে অ্যালকেমিস্ট বলে কেন লোকে? কারণ আমি তাই। তাহলে আর সব অ্যালকেমিস্ট কেন সোনা বানাতে পারে না? তাদের একমাত্র উদ্দেশ্য স্বর্ণ, জবাব দিল সফরসঙ্গী। তারা তাদের লক্ষ্যের গুপ্তধন খুঁজে যাচ্ছে, লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করছে না। আমার আর কি জানা এখনো বাকি? কথা তোলে ছেলেটা। কিন্তু দিগন্তে তাকিয়ে আছে অ্যালকেমিস্ট। ফিরে আসছে পাখিটা শিকার নিয়ে। তারা মরুর বুকে গর্ত খোঁড়ে, তারপর সেখানে আগুন জ্বালায়, যাতে বাইরে থেকে শিখা না দেখা যায়। আমি একজন অ্যালকেমিস্ট কারণ আমি অ্যালকেমিস্ট। বিজ্ঞানটা শিখেছিলাম দাদার কাছে, সে শিখেছিল তার বাবার কাছে। এভাবে চলে গেছে ভুবন সৃষ্টির শুরুতে। তখনকার দিনে মাস্টার ওয়ার্কের কথা লেখা যেত শুধু এমারাল্ডের বুকে, কিন্তু মানুষ সরল ব্যাপারগুলোকে বাদ দিয়ে লেখা শুরু করলো বিস্তারিত, শুরু করলো অনুবাদ, দর্শন। তারা মনে করতে শুরু করলো অন্যদের থেকে ভালো জানে। এদিকে সেই আসল এমারাল্ড কিন্তু নষ্ট হয়নি। এমারাল্ডে কি লেখা ছিল? সাথে সাথে বালিতে আঁকা শুরু করলো অ্যালকেমিস্ট। কাজটা ফুরিয়ে যায় মিনিট 5-এর মধ্যে। এ অঙ্কন দেখে ছেলেটার মনে পড়ে সেই নগর চত্বরের কথা, মনে পড়ে রাজার কথা, যেন কত যুগ আগের ঘটনা। এটুকুই লেখা ছিল এমারাল্ডে। সাথে সাথে লেখাটা পড়ার চেষ্টা করে সান্তিয়াগো। এটা তো কোড। অখুশি হয় সে। এমনই একটা লেখা ছিল ইংরেজ লোকটার বইয়ে। না, জবাব দেয় অ্যালকেমিস্ট। এ হলো ওই শিকারী পাখি দুটার উড়ে যাবার মতো। শুধু কারণ দিয়ে বোঝা যাবে না। সেই এমারাল্ডের টুকরা আসলে ভুবনের আত্মার প্রতি সোজা এক পথ। জ্ঞানী লোকটা বুঝতে পেরেছিলেন যে আসলে এ প্রাকৃতিক পৃথিবী স্বর্গের প্রতিচ্ছবি ছাড়া আর কিছু নয়। এ ভুবনের অস্তিত্বের মানে এমন কোনো ভুবন আছে যা একেবারে নিখুঁত। ঈশ্বর বিশ্ব সৃষ্টি করেছেন এজন্য যে এর দৃশ্যমান জিনিসের ভিতর দিয়ে মানুষ আসলে তার আত্মিক শিক্ষা আর অসাধারণ সৃষ্টির ব্যাপারটা বুঝতে পারবে। আমি আসলে ঠিক সে ব্যাপারটাই বোঝাতে চাচ্ছি। আমার কি এমারাল্ডের টুকরাটা বোঝা উচিত? হয়তো। তুমি অ্যালকেমির ল্যাবরেটরিতে থাকতে পারা উচিত ছিল। তাহলে ঠিক এখন তুমি বুঝে যেতে এমারাল্ডের গূঢ় তত্ত্ব। কিন্তু তুমি তো সেখানে নেই, আছো মরুভূমিতে। আর মরুভূমির বুকেও লুকিয়ে আছে সেটা। তোমাকে পুরো মরুভূমি ছানতে হবে না, স্রেফ একটা বালুকণা নাও। তারপর সেটাকে বিশ্লেষণ করো। সৃষ্টির বিস্ময় চিনে ফেলবে এক পলকে। আমি মরুভূমির বুকে নিজেকে মানিয়ে নেব কি করে? তোমার হৃদয়ের কথা শোনো, সে সব জানে। কারণ এসেছে ভুবনের আত্মার কাছ থেকে, একদিন ফিরে যাবে সেখানেই। নীরবে তারা আরও 2 দিন এগিয়ে যায়। এখন খুব সাবধান থাকে অ্যালকেমিস্ট। সর্বক্ষণ চোখ কান খোলা রাখে। এই এলাকায় সবচেয়ে ভয়ানক যুদ্ধগুলো হচ্ছে। এগিয়ে যাবার সাথে সাথে হৃদয়ের কথা শোনার চেষ্টা করে ছেলেটা। কাজটা মোটেও সহজ নয়। আগেকার দিনে হৃদয় সবসময় কাহিনী শোনাতে প্রস্তুত ছিল। পরে আর সে কথা খাটে না। মাঝে মাঝে হৃদয় শুধু দুঃখের কথা শোনায়। কখনো কখনো মরুভূমিতে সূর্যোদয়ের সময় ছেলেটাকে সাবধানে চোখের পানি লুকাতে হয়। কষ্টের সময় হৃৎপিণ্ড ধক ধক করে অনেক বেশি।
শান্ত সময়ে থাকে শান্ত, কিন্তু সে কখনো চুপ করে থাকে না। আমাদের কেন হৃদয়ের কথা শুনতে হবে? সেদিন ক্যাম্প করার সময় প্রশ্ন করে বসে ছেলেটা। কারণ হৃদয় যেখানে আছে সেখানেই পাবে গুপ্তধন। কিন্তু হৃদয় তো আমার কথা শোনে না। কোনো এক মরুদ্যানের কথা বলে, বলে কোনো এক ফেলে আসা মেয়ের কথা। ভালো তো, তোমার হৃদয় বেঁচে আছে, শোনার চেষ্টা করো অষ্টপ্রহর। পরের 3 দিনে দুজন সশস্ত্র মানুষের পাশ দিয়ে যায়। দূর প্রান্তে দেখে আরেক দল। এখন ছেলেটার হৃদয় ভয়ের কথা বলছে। সে বলছে ভুবনের আত্মার কাছ থেকে জানা কথা। এমন সব লোকের কথা বলছে যারা গুপ্তধনের খোঁজে বেরিয়ে আর কখনো ফিরে আসেনি, এমনকি সফলও হয়নি। অন্য সময় শোনায় তুষ্টির কথা, আনন্দের কথা। আমার হৃদয় দেখি দারুণ বিশ্বাসঘাতক। অ্যালকেমিস্টকে উদ্দেশ্য করে গলা চড়ায় ছেলেটা। ঘোড়াগুলোকে একটু বিশ্রাম দিতে থামার সময় বলে, এগিয়ে যেতে দিতে চায় না। বুঝতেই পারছো? সাফ জবাব অ্যালকেমিস্টের। তাই বলে বেড়াচ্ছে যে তুমি স্বপ্নের পিছু ধাওয়া করতে গিয়ে সব খুইয়ে বসতে পারো। তাহলে আমার মনের কথা শোনার দরকার কি? কারণ আর কখনো তাকে চুপ করিয়ে রাখতে পারবে না। চাও বা না চাও, সে তোমাকে নানা কথা বলেই যাবে। বলে যাবে তোমার মনের অবস্থার ব্যাপারে। তার মানে বিশ্বাসঘাতকতা করলেও আমাকে শুনে যেতে হবে? বিশ্বাসঘাতকতা হঠাৎ করে আসে। তুমি যদি হৃদয়ের কথা শোনো, তাহলে বুঝতে পারবে সে কখনো তা করতে পারছে না। কারণ তুমি স্বপ্ন আর ইচ্ছার কথা জানো, জানো কি করে তা সত্যি করতে হয়। হৃদয়ের কাছ থেকে কখনো চলে যেতে পারবে না বলেই যা বলছে শুনে যাওয়া ভালো। তখন অপ্রত্যাশিত আঘাতের হাত থেকে রক্ষা পাবে। এক বিকালে ছেলেটার হৃদয় জানিয়ে দেয় সে সুখী। সাথে সাথে পিছুটান হয়ে পড়ে দুর্বল। মাঝে মাঝে আমি নানা অভাব অভিযোগ তুলি, বলে সেটা। কারণ আমি কোনো একজনের হৃদয়। লোকে স্বপ্নের পিছু ধাওয়া করতে চায় না, কারণ সব মানুষের হৃদয় একই রকম। আর সে ভয় পায় বেশি, প্রিয়জনকে হারানোর ভয়। এদিকে স্বপ্নের পিছু ধাওয়া না করলে সারা জীবনের জন্য তা তলিয়ে যেতে পারে বালির নিচে। তখন আমরা খুব ভুগি। তাহলে আমার হৃদয় ভোগান্তির ভয় পায়। সে চাঁদহীন নিকষ কালো অন্ধকার আকাশের দিকে তাকিয়ে এক রাতে শেষ পর্যন্ত বলেই ফেলে অ্যালকেমিস্টকে, হৃদয়কে জানিয়ে দাও ভোগান্তির ভয় আসলে ভোগান্তির চেয়ে কষ্টকর। আর স্বপ্নের পথে কাজ করে যেগুলো, সেগুলোতে কোনো ভোগান্তি নেই। কারণ তারা প্রতি মুহূর্তে ঈশ্বর আর মহাকালের সাথে লেনদেন করে। খোঁজ চালানোর সময় প্রতিটা মুহূর্ত আসলে ঈশ্বরের সাথে যোগাযোগের নামান্তর। নিজের হৃদয়কে বোঝায় ছেলেটা। সম্পদ পাবার কথা ভাবলে তখন মনে চলে আসে পাবার আশা, তাই থাকে অনেক আনন্দ। সারা বিকাল চুপ করে থাকে হৃদয়। সে রাতে ভালো ঘুম হয় না তার। ঘুম থেকে জাগার পর ভুবনের আত্মা থেকে কথা এনে বলতে থাকে হৃদয়। মানুষ কাজ করতে থাকলে ঈশ্বর বসত করেন তার ভেতরেই। পৃথিবীর বুকে যত মানুষ আছে তাদের সবার জন্য আছে কোনো না কোনো গুপ্তধন। আমরা মানুষের হৃদয়েরা সেসব ব্যাপারে খুব বেশি কিছু বলি না, কারণ লোকে আর সেসবের খোঁজে বের হবে না। ছেলেবেলায় তাদের সাথে কথা বলি, তারপর বেড়ে চলে বয়স, সেই সাথে বেড়ে যায় আমাদের চুপ করে থাকার সময়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে খুব কম লোকই তাদের জন্য পাতা পথে পা বাড়ায়। বেশিরভাগ মানুষের কাছে পৃথিবী হলো হুমকির জায়গা, আর তাদের বিশ্বাসের কারণেই বেরিয়ে পড়ে জগতের বীভৎস সব রূপ। আর তাই আমরা তাদের হৃদয়েরা কথা বলি আরও আরও কোমল ভাষায়। কথা বন্ধ করতে পারি না, শুধু আশা করি সেটা শোনা যাবে না। তাহলে লোকের হৃদয় তাদের স্বপ্নের পথে যাবার কথা বলে না কেন? না পেরে অ্যালকেমিস্টকে প্রশ্ন করে ছেলেটা। কারণ এই একটা পথে সবচেয়ে বেশি ভোগান্তি হয়, আর হৃদয়েরা ভোগান্তি পছন্দ করে না। তখন থেকেই ছেলেটার হৃদয়ের ব্যাপারগুলো বুঝতে শিখে। জানিয়ে দেয় লক্ষ্য থেকে দূরে সরে গেলে চাপ দিতে হবে তাকে, চাপ দিতে হবে পথে ফিরিয়ে আনার জন্য। সে রাতে অ্যালকেমিস্টকে এসব খুলে বলার পর অ্যালকেমিস্ট বুঝতে পারে সান্তিয়াগোর হৃদয় ফিরে গেছে ভুবনের আত্মার কাছে। এখন
কি করব আমি? প্রশ্ন তোলে ছেলেটা। এগিয়ে যাবে পিরামিডের দিকে। যথাযথ সম্মান জানাবে লক্ষণগুলোকে। গুপ্তধনটা কোথায় আছে তা জানানোর ক্ষমতা আছে হৃদয়ের। এখনো। এই ব্যাপারটা জানা বাকি ছিল আমার? না, জবাব দেয় অ্যালকেমিস্ট। যা জানতে হবে তা হলো, কোনো স্বপ্ন বুঝতে পারার আগে বিশ্বের আত্মা আগের সব অভিজ্ঞতার আলোকে যাচাই করে। খারাপ কোনো উদ্দেশ্যে নয়, আমরা যেন লক্ষ্যের দিকে ঠিকভাবে চলতে পারি সেজন্য। ঠিক এখানেই হাল ছেড়ে দেয় বেশিরভাগ মানুষ। মরুর ভাষায় আমরা বলি, খেজুর গাছের সারি চোখে পড়া মাত্র মারা গেল তৃষ্ণায়। সব খোঁজ শুরু হয় শুরু যে করেছে তার সৌভাগ্যের পথে। শেষ হয় বিজয়ী বারবার পরীক্ষিত হবার পর। ছেলেটারও মনে পড়ে যায় দেশের সেই প্রবাদের কথা। সূর্য উদিত হবার আগের প্রহর সবচেয়ে বেশি অন্ধকার। পরদিন বিপদের গন্ধ টের পায় তারা। 3 জন সশস্ত্র অশ্বারোহী এগিয়ে এলো। প্রশ্ন করল ছেলেটা আর অ্যালকেমিস্ট কি করছে? বাজ নিয়ে শিকার করছি আমি, অ্যালকেমিস্টের সাফ জবাব। আমরা আপনাদের পরখ করে দেখব, দেখতে হবে কোনো অস্ত্র আছে কিনা, বলে ওঠে একজন। আস্তে আস্তে নেমে আসে অ্যালকেমিস্ট। ছেলেটাও একই পথ ধরে। টাকা নিয়ে যাচ্ছেন কেন? ছেলেটার ব্যাগ খোঁজার পর জিজ্ঞেস করে। পিরামিডের দিকে যেতে হতো তাই। আরেকজন অ্যালকেমিস্টকে পরীক্ষা করে তরল ভরা ক্রিস্টালের একটা ফ্লাস্ক পায়। পায় মুরগির ডিমের চেয়ে সামান্য বড় হলদে ডিম্বাকার একটা কাঁচ। এগুলো কি? ফিলোসফার স্টোন আর অমৃত। অ্যালকেমিস্টের মাস্টার ওয়ার্ক। একবারে অমৃত পান করলে কখনো অসুখ হবে না। আর এ পাথরের টুকরো থেকে একটু অংশ নিলে যে কোনো ধাতুকে স্বর্ণ করে ফেলা যায়। এবার আরবরা তাকে নিয়ে তামাশা শুরু করে। সাথে সাথে হেসে ওঠে অ্যালকেমিস্টও। জবাব শুনে ভালো লাগে তাদের। মনে হয় মজা করেছে অ্যালকেমিস্ট। দুজনকেই চলে যেতে দেয়। আপনি পাগল নাকি? যেতে যেতে কথাটা তোলে ছেলেটা। কোন দুঃখে করলেন কাজটা? তোমাকে জীবনের এক সাধারণ শিক্ষা দেওয়ার জন্য। তোমার ভিতরে অসাধারণ কোনো সম্পদ থাকলে তা লোককে বলে বেড়ালে খুব বেশি মানুষ বিশ্বাস করবে না। এগিয়ে যায় তারা। যত এগিয়ে যায় তত নিশ্চুপ হয়ে পড়ে ছেলেটার হৃদয়। এখন আর তা খুব বেশি কিছু জানতে চায় না। হৃদয় শুধু ভুবনের আত্মার কাছ থেকে শিখতে থাকে। ছেলে আর তার হৃদয় এখন বন্ধু। বন্ধুরা বিশ্বাসঘাতকতা করে না। একবার কথা বলে ওঠে হৃদয়। জানায় মরুভূমির নৈঃশব্দ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। বলে ছেলেটার সবচেয়ে বড় সম্পদ হলো সে সব ভেড়া বিকে দিয়ে লক্ষ্যের পথ ধরতে পেরেছিল। কাজ করেছিল স্ফটিকের দোকানে। আরও একটা কথা বলে যা সে কখনো খেয়াল করেনি। বাবার কাছ থেকে নেওয়া রাইফেলটা হৃদয় লুকিয়ে ফেলেছিল, যাতে সে নিজের ক্ষতি না করে ফেলে। আরেকবার আরও একটা কাণ্ড করে বসে সে। ছেলেটার মনে আছে কিনা জানে না, একবার মাঠের ভেতরেই বমি করে করে অজ্ঞান হয়ে পড়েছিল। ব্যাপারটা খারাপ মনে হলেও আসলে পথে অপেক্ষা করছিল 2 জন চোর। তারা ছেলেটাকে একেবারে মেরে ফেলে ছিনিয়ে নিতে চেয়েছিল ভেড়ার পাল। কিন্তু অজ্ঞান হয়ে থাকায় তার আর সময় মতো যাওয়া হয়নি। চোররা ভেবে বসে আছে সে অন্য পথ ধরেছে। মানুষের হৃদয় কি সবসময় তাকে সহায়তা করে? প্রশ্ন তোলে ছেলেটা অ্যালকেমিস্টের কাছে। বেশিরভাগ ক্ষেত্রে শুধু তাদের হৃদয়, যারা লক্ষ্য লক্ষ্য করে এগিয়ে যায়। কিন্তু তারা সবসময় সহায়তা করে বাচ্চাদের, মাতালদের আর বয়সীদের। তার মানে আমি কখনো হুট করে বিপদে পড়ব না? মানে হলো হৃদয় তাই করে যা পারে, জানিয়ে দেয় অ্যালকেমিস্ট। আরেক বিকালে তারা সৈন্যদের তাঁবুর পাশ দিয়ে যাচ্ছিল। ঘাটির প্রত্যেক পাশে সাদা আলখেল্লায় সজ্জিত সৈনিক, অস্ত্র তাক করা। কিন্তু তারা যুদ্ধের খোশ গল্প আর হুকা নিয়ে এত ব্যস্ত ছিল যে দুজনকে দেখেনি। আর ভয় নেই। এলাকাটা পেরিয়ে যাবার পর বলে ছেলে। এবার রেগে ওঠে অ্যালকেমিস্ট। তোমার হৃদয়ের ওপর বিশ্বাস রাখো। ভুলে যেও না যে আসলে আছো এক মরুভূমির মাঝখানে। লোকে যুদ্ধে জড়িয়ে পড়লে পৃথিবীর আত্মা যুদ্ধের চিৎকার শুনতে পায়। এক সূর্যের নিচে কেউ ঘটনার সূত্র থেকে আসা সমস্যার বাইরে নয়।
সব আসলে একই, ভাবে ছেলেটা। তারপর মরুভূমির যেন ইচ্ছা হলো অ্যালকেমিস্টের কথা সত্যি করে দেখানোর। পেছন থেকে ধেয়ে এলো দুজন ঘোড়সওয়ার। আর যেতে পারবে না তোমরা, বলল একজন। যুদ্ধক্ষেত্রে আছো এখন। খুব বেশি দূরে যাচ্ছি না, জবাব দিল অ্যালকেমিস্ট। সেই লোকটা চোখে চোখে তাকিয়ে। তারা চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর জানায় যেতে পারবে। তুমি চোখের দৃষ্টি দিয়ে ঘোড়সওয়ারদের কুপকাত করে দিয়েছ। যেভাবে তাকিয়েছ তাতেই তাদের দৃষ্টির চেয়ে তোমার দৃষ্টির প্রখরতা বেশি মনে হয়, বলল ছেলেটা অবাক হয়ে। চোখ আসলে আত্মার শক্তি প্রদর্শন করে। আসলেই অনুভব করে ছেলেটা। সেই প্রহরীদের মধ্যে একজন এত দূর থেকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। অবশেষে পুরো দিগন্ত জুড়ে হাজির হয়েছে পর্বতমালা। পিরামিডে যেতে আর মাত্র 2 দিন বাকি। আমরা যদি আলাদা পথে সরে যাই, বলে ছেলেটা, তাহলে আমাকে অ্যালকেমি থেকে কিছু শিক্ষা দাও। তুমি এর মধ্যেই অ্যালকেমি শিখে গেছো। ব্যাপারটা হলো বিশ্বের আত্মার ভিতর দিয়ে প্রবেশ করতে হবে, তারপর আবিষ্কার করতে হবে ভিতরে তোমার জন্য রাখা সম্পদটুকু। না, তা বলছি না। সীসাকে সোনায় রূপান্তরের কথা বলছি। মরুভূমির মতো চুপ হয়ে যায় অ্যালকেমিস্ট। খাবার জন্য থামার পর জবাব দেয়, সৃষ্টিজগতের সব কিছুই আসলে তৈরি হয়েছে, আর জ্ঞানীদের জন্য সবচেয়ে বেশি বেড়েছে যেটা, তা হলো স্বর্ণ। কেন জিজ্ঞেস করো না, জানি না আমি। শুধু জানি ঐতিহ্য সবসময় ঠিক। মানুষ কখনো জ্ঞানীদের কথা বোঝে না, তাই বিবর্তনের একটা ধারা হিসেবে প্রকাশ পাবে স্বর্ণ। তা না, প্রকাশ পেল সংঘাতের মূল সূত্র হিসেবে। কিন্তু জিনিসেরা নানা ভাষায় কথা বলে, বলল ছেলেটা। এককালে আমার কাছে উটের ডাক সামান্য এক ডাক ছাড়া আর কিছু ছিল না। পরে এটাই হয়ে উঠল বিপদের গন্ধ। সবশেষে আবার সামান্য এক ডাক। তারপর সে চুপ হয়ে যায়। এসব কথা অ্যালকেমিস্টের অজানা নয়। আমি সত্যিকার অ্যালকেমিস্টদের চিনতাম, বলে অ্যালকেমিস্ট। তারা নিজেদের সর্বক্ষণ ল্যাবরেটরিতে আবদ্ধ করে রাখে, চায় স্বর্ণের মতো বিবর্তিত হতে। তারপরেই তারা আবিষ্কার করে ফিলোসফার স্টোন। কারণ যখন কোনো কিছু বিবর্তিত হয় আশেপাশের সব কিছু নিয়ে। বাকিরা হঠাৎ করে পরশ পাথরের সন্ধান পেয়েছে, আগেভাগে পেয়ে বসেছিল উপহারটা। কিন্তু তাদের আত্মা অন্যদের আত্মার চেয়েও বেশি দামি কিছুর অপেক্ষা করছে, এমন ধারা লোক পাওয়া খুব মুশকিল। আরও এক ধরনের অ্যালকেমিস্ট আছে, তাদের একমাত্র কামনা স্বর্ণ। কখনো পায়নি রহস্যের সন্ধান। ভুলে গেছে যে সীসা, তামা আর লোহাকে তাদের নিজ নিজ লক্ষ্য পূরণ করতে হবে। আর যখন কেউ অন্যের লক্ষ্যে হস্তক্ষেপ করে, তারা কখনো নিজেরটুকু পূরণ করতে পারে না। বাতাসে বাতাসে অ্যালকেমিস্টের কথাটুকু অভিসম্পাতের মতো ধ্বনিত প্রতিধ্বনিত হয়। এগিয়ে যায় তারা সামনে। মাটি থেকে কুড়িয়ে নেয় একটা খোলস। এ মরুভূমি আসলে এককালে সাগর ছিল, বলে সে। খেয়াল করেছি। কানের ওপর খোলসটা বসিয়ে নিতে বলে অ্যালকেমিস্ট। ছেলেবেলায় এমন কাজ অনেকবার করেছে সে। শুনেছে সাগরের ডাক। এই সামান্য খোলের ভিতর বেঁচে আছে সমুদ্র। কারণ এটাই তার লক্ষ্য। এখানে আবার সাগর আসা পর্যন্ত এ শব্দ চলতেই থাকবে। তারা উঠে বসে ঘোড়ার ওপরে। তারপর যেতে থাকে মিশরের পিরামিডের দিকে। মনে বিপদের কথা আসার সময় সূর্য ডুবে যাচ্ছিল। হঠাৎ ছেলেটা টের পায় চারপাশে বিশাল সব বালির ঢিবি। অ্যালকেমিস্ট খেয়াল করেছে নাকি ব্যাপারটা? কিন্তু তাকে একটুও বিচলিত মনে হয় না। 5 মিনিট পর দেখা গেল সামনের ঢিবিতে অপেক্ষা করছে দুজন ঘোড়সওয়ার। অ্যালকেমিস্টের উদ্দেশ্যে কিছু বলার আগে তাদের সংখ্যা দাঁড়ায় 10 জনে, তারপর 100, তারপর ঢিবির চারপাশে। এ গোত্রের মানুষ নীল জামা পরে যুদ্ধ করতে নেমেছে, মুখ ও নীল পর্দায় ঢাকা। খোলা আছে শুধু চোখ জোড়া। এত দূর থেকেও তাদের চোখের স্থির সংকল্প ধরা যায়। সেখানে মৃত্যুর ছায়া আঁকা। দুজনকে নিয়ে যাওয়া হলো কাছের সামরিক ঘাঁটিতে। নিয়ে গেল সেনাপতির তাঁবুতে। সেনাপতি তার দলবল নিয়ে আলোচনা করছিল। এরাই গুপ্তচর,
বলল একজন। আমরা শুধু ভ্রমণকারী, জবাব দিল অ্যালকেমিস্ট। 3 দিন আগে তোমাদেরকে শত্রু ক্যাম্পে দেখা গেছে। তাদের একজনের সাথে কথা বলছিলে তুমি। আমি শুধু মরুর বুকে ঘুরে বেড়ানো আর আকাশ পর্যবেক্ষণ করা এক লোক। আমার কাছে সৈন্যদল বা গোত্রের কোনো খবর পাওয়া যাবে না। বন্ধুর সফরসঙ্গী হিসেবে কাজ করছিলাম। তোমার বন্ধুটাকে? প্রশ্ন করল সেনাপতি। একজন অ্যালকেমিস্ট। অ্যালকেমিস্ট বলছে, যিনি প্রকৃতির শক্তি বোঝেন, আপনাদের দেখাতে চান তার অলৌকিক ক্ষমতা। শান্ত হয়ে কথাগুলো শুনে যায় ছেলেটা, শুনে যায় ভয়ার্তভাবে। এ এলাকায় বিদেশি কি করছে? প্রশ্ন করল আরেকজন। আপনাদের গোত্রে দেওয়ার জন্য টাকা নিয়ে এসেছেন তিনি। ছেলেটাকে কোনো কথা বলার সুযোগ দেয় না অ্যালকেমিস্ট। হাত থেকে ব্যাগ তুলে নিয়ে দেখায় স্বর্ণমুদ্রাগুলো। কোনো কথা ছাড়াই সেগুলো নিয়ে নেয় আরব। এ দিয়ে অনেক অস্ত্র কেনা যাবে। অ্যালকেমিস্ট কি? প্রশ্ন করে অবশেষে। এমন এক মানুষ যিনি প্রকৃতিকে বোঝেন, বোঝেন বিশ্বকে। চাইলে তিনি শুধু বাতাসের শক্তি দিয়ে এ ঘাঁটি তছনছ করে দিতে পারতেন। হেসে ফেলল লোকগুলো। তারা যুদ্ধের কানাঘুষা সম্পর্কে ভালোভাবেই জানে। জানে এ ঘাঁটি তছনছ করার মতো বাতাস ওঠার তেমন কোনো সম্ভাবনা নেই। তারপরও সবার হৃদস্পন্দন কেমন যেন বেড়ে গেছে। তারা মরুর দেশের মানুষ, জাদুকরদের ভয় পায়। আমি চাই তিনি তা করে দেখাক, সেনাপতি বলল। 3 দিন সময় লাগবে, বলল অ্যালকেমিস্ট। প্রথমে তিনি নিজেকে বাতাসে রূপান্তরিত করবেন, শুধু ক্ষমতা দেখানোর জন্য। আর যদি তা করতে না পারেন, তাহলে আমাদের জীবন সমর্পণ করছেন আপনাদের গোত্রের সম্মানে। আমার হয়ে গেছে এমন কিছু আমার কাছে সমর্পণ করতে পারো না, রাজকীয়ভাবে বলল সেনাপতি। সেই সাথে 3 দিন সময় মঞ্জুর করল। ভয়ে পাতার মতো কাঁপছে ছেলেটা। হাতে ধরে তাকে বাইরে নিয়ে আসে অ্যালকেমিস্ট। ভয় পাবার কথা কিছুতেই বুঝতে দিও না, অ্যালকেমিস্ট বলল। তারা সাহসী, ভীতুদের ঘৃণার চোখে দেখে। কিন্তু ছেলেটার কথা বলার সাহসটুকুও নেই। ঘাটির মাঝামাঝি জায়গা ছেড়ে যাবার পর কথা ফুটল মুখে। তাদের বন্দি করে রাখার কোনো দরকার নেই। সোজা ব্যাপার, ছিনিয়ে নিয়েছে ঘোড়াগুলো, তাই আবারও পৃথিবী তার বিচিত্র ক্ষমতার প্রকাশ দেখায়। একটু আগেও মরুভূমি ছিল খোলা, বিশাল। এখন নিশ্ছিদ্র এক দেয়াল। আমার সমস্ত সম্পদ দিয়ে দিলে তাদের? প্রশ্ন করে ছেলেটা। আমার জীবনের সমস্ত সম্পদ। আচ্ছা, তাহলে মরে গেলে সেগুলো কোনো কাজে লাগতো? তোমার টাকাটা আমাদের জীবন আরও 3 দিনের জন্য বাঁচিয়ে দিয়েছে। টাকা কিন্তু সব সময় প্রাণ বাঁচাতে পারে না। কিন্তু ছেলেটা এত ভয় পেয়ে গেছে যে জ্ঞানের কথা শোনার মতন অবস্থা নেই। কি করে যে নিজেকে বাতাসে রূপান্তরিত করবে কে জানে। আর যাই হোক, সে অ্যালকেমিস্ট নয়। এক প্রহরীকে একটু চা আনতে বলল অ্যালকেমিস্ট। তারপর ঢালল ছেলেটার কবজিতে। কয়েকটা শব্দ উচ্চারণ করলো, যার কিছুই বুঝতে পারে না ছেলেটা। ভয়ের কাছে মাথা পেতে দিও না, অ্যালকেমিস্ট বলছে খুব সহজ ভাষায়। দিলে হৃদয়ের সাথে আর কথা বলতে পারবে না। কিন্তু নিজেকে কিভাবে বাতাস বানিয়ে ছাড়ব, তা তো বুঝতে পারলাম না। কোনো মানুষ লক্ষ্য নিয়ে জীবন কাটালে সে প্রয়োজনীয় প্রতিটা ব্যাপার জানে। স্বপ্নকে অসম্ভব করে তোলে মাত্র একটা ব্যাপার, ব্যর্থ হবার ভয়। আমি ব্যর্থ হবার ভয় পাচ্ছি না। সমস্যা হলো কি করে নিজেকে বাতাস বানিয়ে নিতে হয় সে সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই। শিখতে হবে, জীবন নির্ভর করছে এর ওপর। আর যদি না পারি, তখন তুমি লক্ষ্য বুঝতে শুরু করে মাঝপথে মারা যাবে। তবু ভালো, আর কোটি মানুষের মতো জীবনের লক্ষ্য কি সেটা না জেনে মরবে না। কিন্তু চিন্তা করো না, আশ্বাস দেয় অ্যালকেমিস্ট। সাধারণত মৃত্যুর হুমকি মানুষের মনে বেঁচে থাকার আশা বাড়িয়ে তোলে। কেটে গেছে প্রথম দিন। সাংঘাতিক এক যুদ্ধ হয়েছে কোথাও। অনেকে আহত হয়ে ফিরে এসেছে। মৃতদের জায়গা দখল করে নিয়েছে জীবিতরা। ছেলেটা ভাবে, মৃত্যু আসলে কিছু বদলে দেয় না। তোমরা আরও পরে মারা যেতে পারতে, এক সৈনিক মৃতদেহগুলোর পাশে বলছে। মারা যেতে পারতে শান্তি ঘোষিত হবার পর। কিন্তু যাই হোক না কেন, তোমাদের ভাগ্যে
মৃত্যুই লেখা ছিল। দিনের শেষে বেরিয়ে পড়ে ছেলেটা। বাজ নিয়ে শিকারে গিয়েছিল অ্যালকেমিস্ট। আমি এখনো মাথা মুন্ডু কিছু বুঝছি না, কি করে নিজেকে বাতাসে পরিণত করব? আবার বলে যায় সে। কি বলেছি মনে আছে তো? পৃথিবী আসলে ঈশ্বরের দৃশ্যমান অংশ। অ্যালকেমিস্টের কাজ হলো বস্তু জগতে অলৌকিকের ছোঁয়া আনা। কি করছো তুমি? বাজটাকে খাওয়াচ্ছি। আমি নিজেকে বাতাসে পরিণত না করতে পারলে মরতে হবে, বলে সে নাছোড়বান্দার মতো। আর তুমি বাজ পাখিকে খাওয়াচ্ছ? মারা গেলে তুমি যাবে, বলে অ্যালকেমিস্ট। কি করে নিজেকে বাতাসে পরিণত করতে হয় তা আমি ভালোভাবেই জানি। দ্বিতীয় দিন ছেলেটা ঘাটির কাছে এক পাথুরে উঁচু জায়গায় ওঠে। প্রহরীরা কোনো বাধা দেয়নি। এর মধ্যেই শুনে বসে আছে যে এমন এক জাদুকর এসেছে এখানে যে লোকটা নিজেকে হাওয়ায় মিলিয়ে দিতে জানে। তাকে ঘাটানোর সাহস নেই কারো। মরুভূমি বড় বিচিত্র জায়গা, এখানে সব সম্ভব। দ্বিতীয় দিনের পুরো বিকেল কেটে যায় মরুভূমির দিকে তাকিয়ে থেকে, নিজের হৃদয়ের কথা শুনে শুনে। ছেলেটা জানে মরুভূমি তার ভয়ের ব্যাপারটা আঁচ করতে পেরেছে। তারা দুজনে একই ভাষায় কথা বলে। তৃতীয় দিন আর সব অধিনায়কের সাথে দেখা করে সেনাপতি। অ্যালকেমিস্টকে ডাকে সভায়। তারপর বলে, চলো সেই ছেলেটার সাথে দেখা করা যাক, যে নিজেকে বাতাসে মিলিয়ে ফেলতে পারে। চলো। সুর মেলায় অ্যালকেমিস্ট। আগের দিন যেখানে সময় কাটিয়েছে সেই পাহাড় চূড়ায় সবাইকে নিয়ে যায় ছেলেটা। বসতে বলে সবাইকে। সময় লাগবে একটু, আমাদের কোনো তাড়া নেই, জবাব দেয় সেনাপতি। আমরা মরুর দেশের লোক। ছেলেটা দিগন্তে তাকায়। দূর দিগন্তে অনেক পাহাড় আছে। আছে বালির বিশাল বিশাল ঢিবি, পাথরের চাই, আর আছে ছোটখাটো ঝোপঝাড়। যেখানে জীবন ধারণের সামান্যতম উপকরণ, সেখানেই প্রাণ। এ মরুভূমির কথা বহু মাস ধরে তার মনে ছিল। এত কিছুর পরও সে এর খুব সামান্য অংশই চিনতে পেরেছে। সে সামান্য অংশে দেখেছে এক ইংরেজকে, দেখেছে মরুবহর, গোত্রযুদ্ধ আর 50,000 গাছ ও 300 কুয়াওয়ালা এক আস্ত মরুদ্যান। আর কি চাও তুমি? প্রশ্ন করে ধুধু বালুকাবেলা। কাল কি চেয়ে থেকে অনেক সময় কাটাওনি? তোমার কোথাও লুকিয়ে আছে আমার ভালোবাসার মানুষ, বলে ছেলেটা। তাই যখন তোমার বালির দিকে তাকাই যেন তাকাই তার দিকেই। আমাকে তার কাছে ফিরে যেতে হবে। নিজেকে বাতাসে পরিণত করার জন্য তোমার সহায়তা দরকার। ভালোবাসা কি? প্রশ্ন করে মরুভূমি। তোমার বালুর উপর দিয়ে বাজ পাখির উড়ে যাওয়া হলো ভালোবাসা, কারণ তার জন্যই তুমি সবুজ প্রান্তর, যেখান থেকে সে ফিরে আসে খেলা শেষে। সব সময় সে তোমার পাথরগুলো চেনে, চেনে বালির ঢেউ, সব পাহাড়। এসব কারণে তুমি তার প্রতি কৃতজ্ঞ। বাজ পাখি আমার খুব বেশি উপকার করে না, সাথে সাথে জবাব দেয় মরুভূমি। বছরের পর বছর ধরে তার খেলার সাথী হই আমি। সামান্য যা পানি আছে তা পান করাই, তারপর দেখিয়ে দেই খেলার অবস্থান। তারপর একদিন হঠাৎ টের পাই আমার বালির ওপর তার খেলে যাওয়ার পর সে তীব্র বেগে উপরে তুলে নিয়ে যায়, যা তৈরি করেছি আমি নিজে। আর সে কারণেই তুমি তৈরি করেছো খেলাটা, জবাব দেয় ছেলে। বাজ পাখিকে পুষ্ট করার জন্য। তখন বাজ পুষ্ট করে মানুষকে, মানুষ আস্তে আস্তে পুষ্ট করবে তোমার বালুময় প্রান্তর। এভাবে আবার শুরু হবে খেলা। এভাবেই চলে পুরো জগৎ। তাহলে এই হলো ভালোবাসা? হ্যাঁ, এই হলো ভালোবাসা। এভাবেই চক্র পূর্ণ হয়। সীসা পরিণত হয় স্বর্ণে, স্বর্ণ চলে যায় মাটির গভীরে। জানি না কি কথা বলছো, বলে ওঠে মরুভূমি। কিন্তু তুমি এটুকু বুঝতে পারো যে সেখানে বালির ভিতর কোথাও এক মেয়ে আমার অপেক্ষায় বসে আছে, আর সেজন্য আমার নিজেকে বাতাসে পরিণত করা দরকার। কিছুক্ষণ কোনো জবাব আসে না মরুভূমির পক্ষ থেকে। তারপর বলে ওঠে, আমি বালি পাঠাতে পারি যেন বাতাস বয়। এর বেশি কিছু করতে পারবো না। বাকিটার জন্য তোমাকে বাতাসের কাছে যেতে হবে। মৃদুমন্দ বাতাস উঠছে। দূর থেকে ছেলেটাকে দেখছে গোত্রের লোকজন। এমন ভাষায় কথা বলছে নিজেদের মধ্যে যার কিছুই বুঝতে পারে না ছেলেটা। মৃদু হাসি অ্যালকেমিস্টের ঠোঁটে।
বাতাস এগিয়ে এলো, স্পর্শ করলো ছেলেটার মুখ। এটা মরুভূমির সাথে ছেলেটার কথা বলার ব্যাপার জানে, কারণ বাতাসেরা সব শুনতে পায়। কোনো জন্মভূমি ছাড়াই ভেসে বেড়ায় সারা দুনিয়া জোড়া। তারপর তাদের মৃত্যুর কোনো স্থান নেই। সহায়তা করো, বলে ছেলেটা। একদিন তুমি আমার ভালোবাসার মানুষের কণ্ঠ বহন করেছিলে। কে তোমাকে মরুভূমি আর বাতাসের ভাষা শেখালো? আমার হৃদয়। বাতাসের অনেক নাম আছে। পৃথিবীর এ অংশের নাম হলো সিরোক্কো, কারণ সাগর থেকে শীতলতা নিয়ে আসে এটা। দূরের যে দেশ থেকে তারা এসেছে সেখানে এর নাম ল্যাভেন্ডার, কারণ বলা হয় এ বাতাসই বয়ে আনে মরুর বালি। আর তার এলাকায় লোকে মনে করত বাতাস আসে আন্দালুসিয়া থেকে, কিন্তু আসলে বাতাস কোথাও থেকে আসে না, যায় না হারিয়ে। তাই এর শক্তি মরুভূমির চেয়েও বেশি। মানুষ মরুর বুকে গাছ বুনতে পারে, পারে ভেড়ার পাল চড়াতে, কিন্তু বাতাস আটকাতে পারবে না। তুমি নিশ্চয়ই বাতাস নও, আমরা ভিন্ন জিনিস। সত্যি নয়, চলার পথে আমি অ্যালকেমিস্টের রহস্য জেনেছি। আমার ভিতরেই আছে বাতাসেরা, সব মরুভূমি, সাগরের দল, নক্ষত্র বিথি, সৃষ্টিজগতের প্রতিটা জিনিস। আমরা সবাই তৈরি হয়েছি এক হাতে, একই আত্মা আমাদের। আমি তোমার মতো হতে চাই, যেতে চাই সাগর, পাহাড়, বন, জঙ্গল আর মরুর ওপর দিয়ে। বালি দিয়ে ঢেকে দিতে চাই আমার গুপ্তধন। বয়ে নিতে চাই ভালোবাসার মানুষের কণ্ঠস্বর। শুনলাম তুমি অ্যালকেমিস্টের সাথে আরেকদিন বলছিলে, সে বলেছিল যে সবার নিজের নিজের গন্তব্য আছে, তাই বলে তো মানুষ নিজেকে বাতাসে পরিণত করতে পারে না। আমাকে সামান্য সময়ের জন্য বাতাস হয়ে যেতে শেখাও, যাতে আমি আর তুমি বাতাস আর মানুষের অসীম সম্ভাবনার কথা বলতে পারি। এবার উৎসাহী হয়ে ওঠে বাতাস, আগে কখনো এমন হয়নি। নানা কথা বলে সে, বলে অনেক কাজের কথা। বাতাসই তৈরি করেছিল মরুভূমি, ডুবিয়ে দিয়েছিল অসংখ্য জাহাজ, বয়ে গেছে বনের ওপর দিয়ে, প্রবেশ করেছে বিচিত্র আওয়াজ আর সঙ্গীত ভরা শহরের ভেতরে। এদিকে একটা ছেলে বলছে যে বাতাসের করার মতো আরও অনেক ব্যাপার আছে। এটাকে আমরা বলি ভালোবাসা। তুমি এ ব্যাপারটা শিখলে পৃথিবীর যে কোনো কিছু শিখে যাবে। ভালোবাসলে আর কোনো কিছু বোঝার দরকার পড়ে না, কারণ যা হয় সব হয় তোমার ভেতরে। মানুষ বাতাসে পরিণত হতে পারে যদি বাতাস সহায়তা করে। বাতাস অহংকারী। ছেলেটার এত কথা তার কাছে ভালো ঠেকে না, রেগে যায়, উড়িয়ে নেয় মরুর বালি। তারপর হঠাৎ বুঝতে পারে সে চাইলেই মানুষকে বাতাসে পরিণত করতে পারবে না। জানে না ভালোবাসা ব্যাপারটা কি। পৃথিবীর পথে চলার সময় দেখেছি লোকে ভালোবাসার কথা বলে আকাশের দিকে তাকায়। তার চেয়ে চলো স্বর্গকে প্রশ্ন করা যাক, তাহলে সে কাজে হাত লাগাও। এখানে এত তীব্র মরুঝড় সৃষ্টি করো যেন সূর্যটা ঢাকা পড়ে। তখন আমি চোখের কোনো ক্ষতি না করেই স্বর্গের দিকে তাকাতে পারবো। তীব্র বেগে বাতাস বইতে থাকে, আকাশ ঢেকে যায় বালিকণায়, সূর্যটাকে সামান্য এক সোনালি থালার মতো দেখায়। এদিকে ঘাটির ভেতরে কিছু দেখা যাচ্ছে না। মরুর মানুষ এমন বাতাস দেখে অভ্যস্ত, ডাকে সাইমুম নামে। এটা সাগরের ঝড়ের তুলনায় অনেক ভয়ানক। চিৎকার করে ওঠে ঘোড়াগুলো, বালু ঢুকে যায় সব অস্ত্রে। এদিকে একজন সেনাপতির দিকে তাকিয়ে বলে, আমাদের মনে হয় এখানেই ব্যাপারটার ইতি ঘটানো উচিত। চোখে নীল পর্দা আর মনে ভয় নিয়ে তারা ছেলেটাকে দেখার চেষ্টা করে। বন্ধ করা যাক, বলে ওঠে আরেক অধিনায়ক। আমি আল্লাহর মহত্ব দেখতে চাই। অবশেষে মুখ খুলল সেনাপতি। দেখতে চাই কি করে একজন মানুষ নিজেকে বাতাসে পরিণত করে। কিন্তু মনে মনে সে একটা হিসেব করে নিয়েছে, যে দুজন প্রতিবাদ করেছিল তারা সত্যিকার সাহসী নয়। মরুর দেশের সাহসী মানুষ হলে তারা মৃত্যুকে ভয় পেত না। সরিয়ে দেয়া হবে তাদের ঝড় থামার পরপরই। বাতাস বলেছে যে তুমি ভালোবাসার কথা জানো। এবার সূর্যকে উদ্দেশ্য করে বলে ছেলেটা, ভালোবাসার কথা জানলে তুমি নিশ্চয়ই ভুবনের আত্মার কথাও জানো, কারণ তা ভালোবাসায় গড়া। আমি যেখানে আছি, জবাব দেয় সূর্য, সেখান থেকে ভুবনের আত্মা দেখা যায়। এটা আমার আত্মার সাথে মিলে গেলে আমরা গড়ে তুলি গাছ, ভেড়াদের জন্য নিয়ে আসি ছায়া।
এত উপরে থেকে আমি পৃথিবী থেকে অনেক দূরে চলে এসেছি। জানি ভালোবাসা কি। জানি একটু সামনে এলেই পৃথিবীর বুকের সব কিছু ছারখার হয়ে যাবে। তখন পৃথিবীর কোনো আত্মা থাকবে না। তাই আমরা একে অন্যকে সাহায্য করি, একে অন্যকে ভালোবাসি এবং এভাবেই বয়ে আনি জীবনের বন্যা। দিই তাপ আর আলো, আর সে আমাকে দেয় বাঁচার কারণ। তাহলে তুমি জানো ভালোবাসা কি, এবং আমি জানি পৃথিবীর আত্মাকে। সৃষ্টিজগতের পথে পথে চলার সময় আমরা অনেক কথা বলেছি যে তার সবচেয়ে বড় সমস্যা হলো শুধু খনিজ আর সবজিরাই জানে সবাই এক। যেমন লোহাকে কখনো তামার মতো হতে হবে না, তামাও হবে না স্বর্ণের মতো। প্রত্যেকে যার যার কাজ করে যায়, নির্দিষ্ট জনের জন্য নির্দিষ্ট কাজ। এ সবই দারুণ এক লয়ে থাকতো যদি সে হাত সৃষ্টির পঞ্চম দিনে থেমে যেত। কিন্তু ষষ্ঠ দিন এলো, বলে যায় সূর্য, তুমি জ্ঞানী, কারণ দূর থেকে সব পর্যবেক্ষণ করো, কিন্তু ভালোবাসা কি তা তুমি জানো না। ষষ্ঠ দিন না থাকলে মানুষ সৃষ্টি হতো না, তামা পড়ে থাকতো তামার মতো, সীসা সীসার মতো। কথা সত্যি, সবারই একটা গন্তব্য আছে, আর একদিন সে গন্তব্য চেনা যাবে। তাই প্রত্যেককেই আরও ভালো কিছুতে পরিণত হতে হয়, যেতে হয় ভালো কোনো পথে, যেন শেষ পর্যন্ত বিশ্বের আত্মাই একমাত্র হতে পারে। ব্যাপারটা নিয়ে ভাবে সূর্য, তারপর আরও জলজলে হয়ে জ্বলে ওঠার সিদ্ধান্ত নেয়। এতক্ষণ কথা শুনছিল বাতাস, এবার আরও তীব্র বেগে বইতে শুরু করে যেন ছেলেটার কোনো ক্ষতি না হয়। এজন্যই অ্যালকেমির অস্তিত্ব, বলে চলে ছেলেটা, যেন সবাই যার যার গুপ্তধনের খোঁজ করতে পারে, আগের জীবনের চেয়ে ভালো কিছুতে পরিণত হতে পারে। দস্তা সে পর্যন্ত কাজ করবে যে পর্যন্ত তাকে প্রয়োজন, তারপর পরিণত হবে স্বর্ণে। এ কাজ করে অ্যালকেমিস্টরা। তারা প্রমাণ করে যে যখন আমরা বর্তমানের চেয়ে ভালো হতে চাই, আমাদের চারপাশের সব কিছুও তার সাথে ভালো হয়ে যায়। তাহলে কেন বললে যে আমি ভালোবাসার ব্যাপারটা জানি না? কারণ ভালোবাসা মরুর মতো এক জায়গায় পড়ে থাকবে না, ঘুরে বেড়াবে না বাতাসের মতো, দূর থেকে সব দেখবে না তোমার মতো। ভালোবাসা হলো সেই শক্তি যা পরিণত হয় বিশ্বের আত্মায়, সমৃদ্ধ করে পৃথিবীর আত্মাকে। প্রথমে আমার মনে হয়েছিল বিশ্বের আত্মা নিখুঁত, পরে দেখলাম আসলে এটা সৃষ্টির আর সব বিষয়ের মতোই অপূর্ণ, আছে নিজের ভালো এবং মন্দ। আমরাই পৃথিবীর আত্মাকে সমৃদ্ধ করি, আর পৃথিবী ভালো হবে কি মন্দ হবে তা নির্ভর করে আমরা ভালো হব কি মন্দ হব তার ওপর। এখানেই ভালোবাসার শক্তি। ভালোবাসার সময় আমরা আগের চেয়ে ভালো হতে চেষ্টা করি। তো আমার কাছে কি চাও? আমি তোমার সহায়তা চাই, যেন আমাকে বাতাসে পরিণত করতে পারি। প্রকৃতি আমাকে সৃষ্টির সবচেয়ে জ্ঞানী হিসেবে জানে, আর আমি জানি না কি করে তোমাকে বাতাসে পরিণত করা যায়। তাহলে কাকে জিজ্ঞেস করব? একটু ভাবে সূর্য। খেয়াল করে শুনছে বাতাস। কিছুতেই বুঝতে দেয়া যাবে না যে সূর্যের জ্ঞানে কমতি আছে। সারা পৃথিবীতে কানাকানি পড়ে যাবে তাহলে। সেই হাতের সাথে কথা বলো যে এসব লিখেছে, অবশেষে বলল সূর্য। আনন্দে চিৎকার করে ওঠে বাতাস, বইতে থাকে সবচেয়ে জোরে। উড়ে গেছে তাঁবু, ছড়িয়ে ছিটিয়ে গেছে সব প্রাণী। পাথরের সামনে সবাই হাতে হাত রেখে পড়ে থাকে যেন উড়ে যেতে না হয়। এবার ছেলেটা ফিরে তাকায় সে হাতের দিকে, যে সব লিখেছে। সাথে সাথে টের পায় নিশ্চুপ হয়ে গেছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড। সিদ্ধান্ত নেয় সে কথা বলবে না। ভালোবাসার এক তীব্র প্রবাহ আচ্ছন্ন করে ফেলে তাকে। শুরু করে প্রার্থনা। এমন প্রার্থনা এর আগে কখনো করেনি সে, কারণ এখানে কোনো শব্দ নেই, নেই ঝংকার। এই প্রার্থনায় ভেড়াগুলোর নতুন মালিক জুটে যাওয়ার কারণে ধন্যবাদ নেই, নেই আরও স্ফটিক বিক্রি করিয়ে দেওয়ার আবেদন, নেই সে মেয়ের কাছে ফিরে যাবার আকুতি। একেবারে চুপ করে থাকে ছেলেটা। চুপ করে থেকে টের পায় আসলে বাতাস, মরুভূমি আর সূর্য জীবনের সেই লেখা বোঝার চেষ্টা করছে। সে দেখেছে পৃথিবীর সর্বত্র লক্ষণ ছড়ানো, আর সে হাত সেসব তৈরি করেছে কোনো না কোনো উদ্দেশ্যে।
শুধু সেই হাতই পারে অলৌকিক ঘটাতে, পারে সাগরকে মরুভূমি আর মরুভূমিকে সাগর বানাতে, অথবা মানুষকে বাতাস। কারণ শুধু সে হাতই জানে কোন মহাসূত্র দিয়ে এই 6 দিনে তৈরি করা হয়েছিল মহাকর্ম। পৃথিবীর আত্মার ভিতর দিয়ে সে দেখতে পায় এটা আসলে ঈশ্বরের আত্মার এক অংশ। দেখতে পায় তার নিজের আত্মাটাও তার আত্মার একটা অংশ। আর তাই সে সামান্য এক ছেলে করতে পারবে অলৌকিক সব কাণ্ড। সেদিনের মতো করে আর কখনো সাইমুম বয়নি। তারপর যুগ যুগ ধরে আরবরা বলে বেড়ায় যে তারা এক ছেলেকে বাতাস হয়ে যেতে দেখেছে। দেখেছে মরুর সবচেয়ে ভয়ানক সেনাপতিকে তার সব সহ বিধ্বস্ত হয়ে যেতে। মরুঝড় থেমে গেলে সবাই ছেলেটার দিকে তাকায়। সে তখন সেখানে নেই, দাঁড়িয়ে আছে এক বালু ঢাকা প্রহরীর পাশে ঘাটির অন্য প্রান্তে। এ বিস্ময় দেখে থ বনে যায় সবাই, শুধু হাসছিল দুজন। সেই অ্যালকেমিস্ট যে তার উত্তরাধিকারীর দেখা পেয়েছে, আর সে সেনাপতি যে ঈশ্বরের মহত্বের দেখা পেয়েছে। পরদিন ছেলে আর অ্যালকেমিস্টকে বিদায় জানায় সেনাপতি। তারা প্রহরী হিসাবে যতদূর খুশি নিয়ে যেতে পারে একদল সৈনিককে। সারাদিন চড়ে বেড়ায় তারা। বিকালের শেষ ভাগে চলে আসে এক ধর্মশালায়। ঘোড়া থেকে নেমে অ্যালকেমিস্ট সৈন্যদের পাঠিয়ে দেয়। এখান থেকে তুমি একা যাবে, বলল অ্যালকেমিস্ট। পিরামিড আর মাত্র 3 ঘন্টার পথ। ধন্যবাদ, তুমি আমাকে বিশ্বের ভাষা শিখিয়েছ। আমি শুধু তোমার জানার ব্যাপারটা জাগিয়ে তুলেছি, ব্যাস। ধর্মশালার দরজায় কড়া নাড়ে অ্যালকেমিস্ট। তারপর কালো কাপড় পরা সন্ন্যাসীর সাথে কথা বলে কপটিক ভাষায়। ছেলেটাকে ঢুকিয়ে দেয় ভিতরে। আমি তার কাছে রান্নাঘর ব্যবহারের অনুমতি চেয়েছিলাম, হাসে অ্যালকেমিস্ট। ধর্মশালার পিছনের রান্নাঘরে গিয়ে আগুন জ্বালায় সে। সন্ন্যাসী একটু সীসা নিয়ে আসে। লোহার পাতে বসায় সে সেটুকু। সীসা গরম হয়ে এলে ঝোলা থেকে বের করে রহস্যময় হলুদ ডিমটা। তারপর সেখান থেকে চুলের মতো সরু একটা অংশ তুলে নেয়। মোমে মুড়িয়ে নিয়ে দিয়ে দেয় গলিত সীসার সাথে। মিশ্রণটার রং লালচে হয়ে গেছে, অনেকটা রক্তের মতো। সরিয়ে আনে সে সেটাকে। তারপর ঠান্ডা হতে দেয়। এসব কাজ করতে করতে সন্ন্যাসীর সাথে গোত্রযুদ্ধ নিয়েও কথোপকথন করে। বিরক্ত হয়ে গেছে সন্ন্যাসী। গির্জার সামনে ক্যারাভ্যান থেমেছিল একটু সময়ের জন্য, যুদ্ধ থামার জন্য। কিন্তু ঈশ্বরের ইচ্ছাই সফল হবে, বলে সন্ন্যাসী। সত্যি। পাত্রটা ঠান্ডা হবার পর অবাক চোখে সেদিকে তাকিয়ে থাকে সন্ন্যাসী ছেলেটা দুজনেই। সীসা জমে গেছে, কিন্তু আর সীসা নেই, হয়ে গেছে স্বর্ণ। আমি কি কোনোদিন কাজটা শিখতে পারবো? প্রশ্ন তোলে ছেলেটা। এটা আমার জীবনের লক্ষ্য, তোমার নয়। শুধু তোমাকে দেখানোর ইচ্ছা ছিল যে কাজটা করা সম্ভব। ধর্মশালার দরজার দিকে চলে আসে তারা। সেখানে অ্যালকেমিস্ট 4টা ভাগে ভাগ করে চাকতিটাকে। এটা আপনার জন্য, বাড়িয়ে দেয় সন্ন্যাসীর দিকে। ধর্মশালায় তীর্থযাত্রীদের সাথে যে ভালো ব্যবহার করে সেজন্য। কিন্তু আমার ভালো ব্যবহারের বিনিময়ে ভালো সম্মানীয় পাওয়া যায়, জবাব দেয় সন্ন্যাসী। আর বলবেন না কথাটা। জীবন হয়তো শুনে ফেলেছে, পরের বার আর এত নাও পেতে পারেন। এবার ফিরে তাকায় ছেলেটার দিকে। এটা তোমাকে দিচ্ছি, সেনাপতির কাছে যে জিনিসটুকু হারিয়েছ তার বিনিময়ে। সে বলতে যাচ্ছিল যে সে আসলে এত স্বর্ণ দেয়নি, বলতে গিয়েও চুপ করে যায়। আর এটা আমার জন্য, বলে একটা টুকরো ঢুকিয়ে ফেলে পকেটে। যুদ্ধের সময় আমাকে মরুভূমির ভেতর দিয়ে মরুদ্যানে পৌঁছাতে হবে। চতুর্থ টুকরাটা বাড়িয়ে দেয় সন্ন্যাসীর দিকে। আর এটা ছেলেটার জন্য, যদি কখনো দরকার পড়ে। কিন্তু আমি তো গুপ্তধনের সন্ধানে বের হব, প্রতিবাদ করলো ছেলেটা। খুব কাছাকাছি চলে এসেছি, আর আমি ভালো করেই জানি তুমি তা পাবে। কেন? কারণ এর মধ্যেই তুমি দুবার সব টাকা কড়ি খুইয়ে বসেছ। আমি বয়সী সংস্কারাচ্ছন্ন আরব, বিশ্বাস করি আমাদের প্রবাদে, একবার যা হয় তা আর কখনো হতে পারে না, কিন্তু যা দুবার হয় তা তৃতীয়বার হবেই। ঘোড়ার কাছে চলে যায় তারা। আমি তোমাকে একটা স্বপ্নের গল্প বলতে পারি, বলল অ্যালকেমিস্ট। ছেলেটা ঘোড়া আরো কাছে নিয়ে আসে। আদিকালের রোমে সম্রাট টিবেরিয়াসের সময়ে
এক ভালো লোকের 2 ছেলে ছিল। একজন সেনাবাহিনীতে কাজ করে বলে তাকে সবসময় দূর দূরান্তে থাকতে হতো। আর একজন কবি, মাতিয়ে রাখত পুরো রোম দারুণ দারুণ কবিতায়। এক রাতে বাবা স্বপ্ন দেখে এক দেবদূত এসে জানায় যে তাদের ছেলের কথা জানবে এবং পৃথিবীর মানুষ তার কথা বলে বেড়াবে অহর্নিশি। বাবা গর্বে উঠে বসে। সে এমন এক স্বপ্ন দেখেছে যা যে কোনো বাবার জন্য আরাধ্য। কিছুদিন পর বাবা ভেঙে যাওয়া রথের হাত থেকে একটা বাচ্চা ছেলেকে উদ্ধার করতে গিয়ে মারা যায়। স্বর্গে গিয়ে দেবদূতকে প্রশ্ন করে স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে। আপনি খুব ভালো মানুষ, বলে দেবদূত। জীবন চালিয়েছেন ভালোভাবে, মারা গেছেন সম্মানের সাথে। এখন আপনার যে কোনো একটা কথা রাখতে পারি। আপনারা স্বপ্নে দেখা দিলে আমার জীবনটা আরো সুন্দর হয়ে ওঠে। মনে হয় আমার কষ্টের ফলেই আমার ছেলের কবিতা যুগ যুগ ধরে পড়া হবে। আমি আর কোনো পুরস্কার চাই না, চাই আমার ছেলের অক্ষরগুলো দেখতে। দেবদূত লোকটার কাঁধ স্পর্শ করে। দুজনেই চলে যায় অনেক অনেক ভবিষ্যতে। সেখানে অতিকায় সব গড়ন, আর আছে হাজার হাজার মানুষ, কথা বলছে বিচিত্র সব ভাষায়। আনন্দে ডুকরে কেঁদে ওঠে লোকটা। জানতাম আমার ছেলের কবিতা অমর হবে, বিশ্বাস ছিল মনে। কান্নায় ভেঙে পড়ে প্রশ্ন করে দেবদূতকে, দয়া করে বলবেন কি আমার ছেলের কোন গানটা গাইছে তারা? কাছে যায় ফেরেশতা, তারপর কোমল গলায় কথা বলে নিয়ে যায় পাশের এক বেঞ্চিতে। আপনার যে ছেলে কবি ছিলেন, তার কবিতা ছিল রোমে খুব বিখ্যাত। সবাই ভালোবাসত, উপভোগ করত মন খুলে। কিন্তু টাইবেরিয়াসের সাম্রাজ্যের পতন হলে হারিয়ে যায় কবিতাগুলো। এখন যার লেখা শুনছেন তিনি আপনার যোদ্ধা ছেলে। অবাক হয়ে দেবদূতের দিকে তাকায় লোকটা। অনেক দূরে কাজ করতে গিয়েছিল সে ছেলে, পরে প্রশাসক হন, ন্যায় বিচারক আর ভালো মানুষ। এক বিকেলে তার এক চাকর অসুস্থ হয়ে পড়ে, মনে হয় মারা যাবে সে। আপনার ছেলে এক রাব্বির কথা শোনেন, লোকটা অসুস্থদের সুস্থ করে তুলতে পারেন, এমনই বলা হতো। পথে জানতে পারেন যে লোকের খোঁজে যাচ্ছেন সে আসলে ঈশ্বরের পুত্র। আরও অনেক লোক তার কল্যাণে সুস্থ হয়ে উঠেছে। তারা আপনার পুত্রকে সেই অবাক করা চিকিৎসকের দীক্ষায় দীক্ষিত করে। রোমান শাসক হয়েও তিনি গ্রহণ করেন নতুন ধর্ম। তারপর যান সেখানে যেখানে তাকে পাওয়া যাবে। জানালেন তার ভৃত্যের অসুস্থতার কথা। রাব্বির সাথে সাথে তার বাসায় যাবার জন্য প্রস্তুত। এদিকে রাব্বির চোখে চোখ রেখে দক্ষ শাসক আপনার ছেলে বুঝে যান তিনি আর কেউ নন, স্বয়ং ঈশ্বরের পুত্র। আর আপনার ছেলে এই কথাগুলো বলেছিলেন। এ হলো রাব্বির কাছে বলা তার কথা। আর কখনো সে কথা ভুলে যাওয়া হয়নি। হে প্রভু আমার, আমার ছাদের তলায় আসবেন সে সৌভাগ্য নেই। না হয় একটু কথা বলুন, তাতেই সুস্থ হয়ে উঠবে আমার ভৃত্য। অ্যালকেমিস্ট বলল, যাই করুক না কেন, পৃথিবীর প্রতিটা মানুষ এ গ্রহের ইতিহাসে একটা কেন্দ্রীয় ভূমিকা পালন করে। সাধারণত নিজেও তা জানে না। হাসলো ছেলেটা। এক রাখাল ছেলের কাছে জীবনের প্রশ্নগুলো এত বড় হয়ে দেখা দেবে আগে কখনো ভাবেনি সে। বিদায়, বলে অ্যালকেমিস্ট। বিদায় জানায় ছেলেটাও। মরুভূমির বুকে কয়েক ঘন্টা ঘুরে ঘুরে হৃদয়ের সব উপদেশ অনুসরণ করে মনে করে কথাগুলো, যে আসলে তার হৃদয়ই বলে দিবে কোথায় আছে গুপ্তধন। যেখানেই তোমার গুপ্তধন থাকুক না কেন, সেইখানে থাকবে তোমার হৃদয়ও, বলেছিল অ্যালকেমিস্ট। কিন্তু তার হৃদয় অন্য কোনো কথা বলছে। হৃদয় বলছে এক রাখাল ছেলের কথা, যে সব ছেড়ে ছুড়ে অন্য মহাদেশে চলে গিয়েছিল। বলে লক্ষ্যের কথা, যা অনেক দূর দূরান্তে ঘুরে বহু পরিশ্রম করেও অনেকেই পায় না। বলে ভ্রমণ, আবিষ্কার, বই ও পরিবর্তনের কথা। আরও একটা ঢিবিতে ওঠার সময় কথা বলে উঠল হৃদয়, যে জায়গা চোখে অশ্রু আনে সে জায়গার ব্যাপারে সাবধান থেকো। এখানেই আছি আমি, আর সেখানেই তোমার গুপ্তধন। ধীর গতিতে ছোটোখাটো পাহাড়ে ওঠে ছেলেটা। তাকায় সামনে, আকাশে গোল একটা চাঁদ ঝুলে আছে। 1 মাস হয়ে গেল রওনা দিয়েছে সে।
সামনের অংশটুকু যেন সমুদ্র, সাগরের মতো ঢেউ খেলানো বালিময় প্রান্তর। অ্যালকেমিস্টের সাথে দেখা হবার রাতের কথা মনে পড়ে যায় তার। চাঁদটা একেবারে নিশ্চুপ, নিশ্চুপ পুরো মরুভূমি। আর একটা ঢিবির উপরে উঠেই চনমন করে উঠল মনটা। সামনে ছড়িয়ে আছে মিশরীয় পিরামিড। হাঁটু ভেঙে বসে পড়ে ছেলেটা, কান্না শুরু করে দেয়। এ লক্ষ্যের জন্য ধন্যবাদ জানায় ঈশ্বরকে, জানায় রাজার কাছে নিয়ে যাবার জন্য, বণিক, ইংরেজ, অ্যালকেমিস্টের কাছে নিয়ে যাবার জন্য। ধন্যবাদ জানায় এমন এক মেয়ের দেখা পাইয়ে দেওয়ার জন্য যে বলেছিল ভালোবাসা কখনো কাউকে লক্ষ্য থেকে সরাতে পারে না। এখন সে চাইলেই চলে যেতে পারে মরুদ্যানে, ফাতিমাকে বিয়ে করে আবার হয়ে যেতে পারে রাখাল। সেই অ্যালকেমিস্টও সীসাকে স্বর্ণ বানানোর ধারা জানত, তারপরও সে থেকে গেছে মরুদ্যানের বুকে। যা জানা প্রয়োজন সব জেনে নিয়েছে সে, চাওয়ার মতো সব পেয়েছে। কিন্তু এখনও একটা ব্যাপার বাকি। উদ্দেশ্যগুলো পূর্ণ না হলে কখনো কোনো পরিকল্পনা আলোর মুখ দেখে না। চারপাশের বালিতে চোখ বুলায় ছেলেটা, দেখে যেখানে চোখের পানি পড়েছিল একজোড়া কাকড়া ঝগড়া করছে সেখানে। জানে সে মিশরে কাকড়ার যুদ্ধ ঈশ্বরের প্রতিনিধিত্ব করে। আরও এক লক্ষণ, ছেলেটা ঢিবি খুঁড়তে শুরু করে। মনে পড়ে সেই স্ফটিকওয়ালার কথা। কেউ চাইলেই বাড়ির পেছনেই একটা পিরামিড বানাতে পারে। আসলে কখনোই সম্ভব নয়। সারা জীবন ধরে পাথরের ওপর পাথর বসালেও সম্ভব নয়। খুঁড়েই যাচ্ছে সে, খুঁড়েই যাচ্ছে, কিছু পাওয়া যায় না। মনে পড়ে যায় অনেক শতাব্দী আগে তৈরি হতো পিরামিড। আরও খুঁড়ে চলে, ক্লান্ত পরিশ্রান্ত হয়েও থামে না সে। যেখানে অশ্রু পড়েছে সেখানে বালি সরিয়ে যায় অবিরাম। কিন্তু নেমে যাবার আগে তাকে সম্পদ পেতে হবে। কয়েকজন মানুষের পায়ের আওয়াজ পায় সে। যারা এসেছে তাদের জামা তো দেখা যায় না, চোখও কাপড়ে বাঁধা। কি করছো এখানে? অবশেষে প্রশ্ন তোলে তাদের একজন। কিছু বলে না ছেলেটা, সে পেয়ে গেছে গুপ্তধন। এখন শুধু অপেক্ষার পালা। আমরা হলাম গোত্রের উদ্বাস্তু, যুদ্ধ সব কেড়ে নিয়েছে, এখন টাকা দরকার আমাদের। কি লুকাচ্ছ এখানে? কিছুই লুকাচ্ছি না। কিন্তু একজন তাকে ধরে ফেলল, আরেকজন পকেট হাতড়ে বের করলো সোনার সেই পাতটা। স্বর্ণ আছে এখানে, বলে সে। চাঁদের আলোয় দেখা যায় তাকে ধরে রাখা লোকটার চোখে মুখে মৃত্যু খেলা করছে। সে মনে হয় আরও স্বর্ণ লুকিয়ে রেখেছে মাটির নিচে। তারা ছেলেটাকে খুঁড়ে যেতে বাধ্য করে। সে আর কিছু পায় না। বিকেল নামতে না নামতেই তারা সবাই মিলে মারা শুরু করে তাকে। ছিঁড়ে যায় তার কাপড় চোপড়। একটু পর তার মনে হয় সে মারা যাবে। মারা গেলে টাকা কোনো কাজে লাগবে? টাকা সবসময় প্রাণ বাঁচায় না, বলেছিল অ্যালকেমিস্ট। অবশেষে সে লোকগুলোকে শুনিয়ে বলে, আমি গুপ্তধনের আশায় বালি খুঁড়ছি। দুজনকে চেপে ধরার সময় এখান থেকে গুপ্তধন পাওয়ার ইচ্ছা প্রবল হয়। এ পিরামিডের দেশে তার ভাবনার চেয়েও বেশি গুপ্তধন আছে। এবার দলপতি এগিয়ে আসে। ছেড়ে দাও, ওর কাছে আর কিছু নেই। কে জানে কোত্থেকে চুরি করে এনেছিল সোনার টুকরাটা। বালির ওপর পড়ে যায় ছেলেটা, আর যাবার সময় দলনেতা চুল টেনে বলে, চলে যাচ্ছি আমরা। সব শেষে ফিরে আসে এখানে। তারপর বলা শুরু করে এক আজব কাহিনী। স্বপ্নে বিশ্বাস করো কেন এত? তারপর বলা শুরু করে এক আজব কাহিনী। স্বপ্নে বিশ্বাস করো কেন এত? প্রায় 2 বছর আগে এখানে শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখেছিলাম আমি। দেখেছিলাম যে আন্দালুসিয়ায় আছে একটা ভাঙা গির্জা। সেই গির্জার ভেতর থেকে উঠে গেছে বড়সড় একটা গাছ। গাছের তলায় পাওয়া যাবে গুপ্তধন। কিন্তু আমি এত বোকা না যে সামান্য এক স্বপ্নের জন্য পুরো মহাদেশ পাড়ি দিয়ে, মরুভূমি, জঙ্গল, সাগর পাড়ি দিয়ে হন্যে হয়ে মরব। এসব আজে বাজে স্বপ্নের কোনো মূল্য দিও না কখনো। তারপর চলে গেল তারা। কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায় ছেলেটা, আবার তাকায় পিরামিডের দিকে, যেন দাঁত মুখ খিচিয়ে পিরামিডগুলো হাসছে তার দিকে তাকিয়ে। সেও একটা হাসি ফিরিয়ে দেয়। মন এখন পরিপূর্ণ।
কারণ সে জানে কোথায় আছে গুপ্তধন। সামনে দেখা। রাত নেমে আসার সময় ছেলেটা হাজির হয় ছোট খালি গির্জায়। এখনো বেদির কাছে আছে গাছটা, আজও ভাঙা ছাদ দিয়ে আকাশ দেখা যায়। ভেড়ার পাল নিয়ে আসার পর সে রাতের কথা মনে পড়ে যায় তার। কি শান্তিময় রাত ছিল, শুধু সমস্যা বাধায় স্বপ্ন। এবার আর সে ভেড়ার পাল নিয়ে হাজির হয়নি, হাজির হয়েছে বেলচা নিয়ে। বসে প্রথমে আকাশ দেখে নেয়, তারপর কাঁধ থেকে নামায় ঝোলা, বোতল খুলে একটু মদ্যপান করে নেয়। একদিন এভাবে আকাশের নিচে সে আর অ্যালকেমিস্ট মদ খেয়েছিল। মনে পড়ে ফেলে আসা অনেক পথের কথা। সবশেষে কৃতজ্ঞ বোধ করে। ঈশ্বর তাকে গুপ্তধন পাইয়ে দিতে চান। সে যদি একাধিকবার দেখা স্বপ্নে বিশ্বাস না করত, তাহলে দেখতে পেত না গণক মহিলাকে, রাজাটাকে, চোরটাকে, আরও অনেককে। যাক, তালিকা অনেক লম্বা, আর পথটা লেখা ছিল লক্ষণের সাথে। অনেক লম্বা তালিকা। নিজেকে শোনায় সে। ঘুমিয়ে পড়েছিল। জেগে উঠে দেখে মাথার উপরে ঝলমল করছে আকাশ। বিশাল গাছটার কাছে গিয়ে গোড়া থেকে শুরু করে। হে বুড়ো জাদুকর, আকাশের দিকে চোখ তোলে সে। তুমি চেয়েছিলে আমি এখানেই পাই। এমনকি একখণ্ড স্বর্ণ রেখেছিলে আমার জন্য, যেন ফিরে আসতে পারি আন্দালুসিয়ার মাঠে ময়দানে। তুমি কি চাইলেই আমাকে তা পাইয়ে দিতে পারতে না? না। বাতাস ছাপিয়ে একটা কণ্ঠ কথা বলে ওঠে। আমি বলে বসলে তোমার আর পিরামিড দেখা হতো না। দেখতে দারুণ, তাই না? মুচকি হেসে আবার কাজে নেমে পড়ে ছেলেটা। আরও আধ ঘন্টা পর প্রথম খটাং করে আওয়াজ ওঠে। পরে বেরিয়ে আসে স্প্যানিশ স্বর্ণমুদ্রা ভর্তি একটা বাক্স। আরও আছে নানা জাতের দামি পাথর, সাদা আর লাল পালক লাগানো সোনার মুখোশ, রত্নখচিত মূর্তি। এদেশ ছেড়ে গেছে অভিযাত্রীরা। এখনো মাঝে মাঝে এখানে তাদের চিহ্ন পাওয়া যায়। উরিম আর থুমিমকে বের করে সে। পাথর দুটা মাত্র একবার কাজে লেগেছিল, পরে আর দরকার পড়েনি। পথে পথে সবসময় ছিল অনেক লক্ষণ। উরিম আর থুমিমকে বাক্সে ভরে নেয় সে, কারণ এটাও এক গুপ্তধন। এমন এক রাজার কথা মনে করিয়ে দেয় গুপ্তধনটা, যার দেখা আর কখনো পাওয়া যাবে না। কথা সত্যি, যারা স্বপ্নের পিছু ধাওয়া করে, জীবন তাদের কোনো না কোনোভাবে সহায়তা করবেই, ভাবে ছেলেটা। এখন তারিফায় গিয়ে 10 ভাগের 1 ভাগ দিয়ে আসতে হবে ভবিষ্যৎ বলা ওই বুড়িকে। ওই বেদুইনরা আসলেই খুব বিচিত্র। তারা আশা করে অনেক অপ্রত্যাশিত ব্যাপার। তার কারণ মরুভূমিতে বাসা ছিল এককালে। আফ্রিকার দিক থেকে বাতাস শো শো করে বইছে। এখন কি আবার তার মন ঘুরিয়ে দিতে চায় ল্যাভেন্ডার? এখন আর এ বাতাস মরুভূমির কথা মনে করিয়ে দেয় না, মনে করিয়ে দেয় না আক্রমণকারীদের কথা। বরং ভেসে আসে পথ চেয়ে থাকা এক নারীর গায়ের সুগন্ধি। সুগন্ধিটাকে সে চেনে। একটু একটু করে মেয়েটার গালে চুমু খেয়েছিল সে। তখন পাওয়া যায় এই নাম না জানা আতরের ঘ্রাণ। আবার হাসিতে উদ্ভাসিত হয়ে ওঠে ছেলেটার চোখ মুখ। এই প্রথম মেয়েটা এমন করল। আসছি আমি ফাতিমা, বলে ওঠে ছেলেটা। কয়েক দশক পর পর এমন একটা বই বেরোয় যা পাঠকের জীবনটাকে বদলে দেয় চিরদিনের জন্য। পাওলো কোয়েলহোর দ্য আলকেমিস্ট এমন একটা বই। পৃথিবীব্যাপী 25 মিলিয়নেরও বেশি বিক্রি হয়েছে বইটা। অনুদিত হয়েছে 1/2 শতাধিক ভাষায়। সবচেয়ে বড় কথা, এর মধ্যেই দ্য আলকেমিস্ট পেয়েছে আধুনিক ক্লাসিকের মর্যাদা। জাদুময় কাহিনীটা সান্তিয়াগোর। আন্দালুসিয়ান রাখাল ছেলে সান্তিয়াগো কোনো এক গুপ্তধনের আশায় যে চষে ফেলতে চায় পৃথিবী, এবং তার জন্য অপেক্ষার প্রহর গুনছে অ্যালকেমিস্ট। আছে ঘটনার ঘনঘটা, উত্তেজনা, সেই সাথে জীবনের অনেকগুলো না বলা সূত্র। কোয়েলহোর জাদু বাস্তবতা আর প্রভাবের ব্যাপারে দ্য টাইমসে ছাপা হয়।
তার বইগুলো লক্ষ লক্ষ পাঠকের মনোজগৎ আর জীবন বদলে দেয়। আর বলা হয় দ্য অ্যালকেমিস্ট শুধু অনবদ্য রচনা নয়, তার শ্রেষ্ঠ কাজ। গল্পগুলিতে আজ আপনারা শুনছিলেন দ্য অ্যালকেমিস্টের শেষ পর্ব। নিয়মিত দেশ বিদেশের গল্প শুনতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।